ভয়ের কিছু নেই। ফাহাদ চোখ নামিয়ে নিল। ভয় আর লজ্জা মিলিয়ে ছোট্ট বুকটা কাঁপছে। তাহসিন দেরি না করে ওকে কোলে তুলে নিল। চাচি আর ওয়াহিদ কিছু বুঝে ওঠার আগে তাহসিন ফাহাদকে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো। ময়ূরী তখনও ঘুমে আচ্ছন্ন। সারা রাতের কান্নার ক্লান্তিতে শরীরটা ভেঙে পড়েছে তার। তাহসিন বিছানার পাশে গিয়ে থমকে দাঁড়ালো। ভেজা চাদরটা চোখে পড়তেই সব বুঝে গেল। সে আস্তে করে ফাহাদকে নামিয়ে দিল। কোনো বিরক্তি নেই মুখে, নেই এক ফোঁটা রাগ, বরং কোমল স্বরে বলল, আবার ঘুমাচ্ছে, চুপচাপ বাইরে দাঁড়াও। ফাহাদ ভীত চোখে তাকিয়ে মাথা নাড়ল। তাহসিন চুপি চুপি চাদর আর বালিশ সরিয়ে নিল। ভেজা বিছানা গুছিয়ে বাইরে নিয়ে এলো। ওয়াহিদ এগিয়ে এসে বলল। আমি ধুয়ে দেই? তাহসিন মাথা নাড়ল। থাক, আমি করে নিচ্ছি। চাচির চোখ ভিজে উঠল। এমন জামাই তিনি জীবনে দেখেননি। বাচ্চার প্রসাবে ভেজা বিছানাও যে এত স্নেহে সামলানো যায় তা তার জানা ছিল না। সব গুছিয়ে তাহসিন আবার ঘরে ঢুকলো। নতুন চাদর বিছিয়ে দিল। তারপর ফাহাদকে তুলে এনে পাশে শুইয়ে দিল। বাচ্চাটা সাহস পেয়ে বলল, দুলা ভাই, আপু মাপবো না তো? তাহসিন হেসে বলল। আমি থাকতে মরবে কেন? ময়ূরীর ঘুম ভাঙল একটু পরে। চোখ মেলে পাশে ফাহাদকে দেখে চমকে উঠল। বিছানাটা শুকনো, পরিপাটি, সবকিছু নতুন করে সাজানো। সে ধর্মর করে উঠে বসতে তাহসিন দরজার পাশে দাঁড়িয়ে বলল। ঘুমালো? ময়ূরীর চোখ জ্বালা করছে। সে জানতে পারল ফাহাদ বিছানা নষ্ট করেছিল বলে অন্য চাদর বিছিয়েছে সে। সময় গেল নিজ নিয়মে। সকাল পেরিয়ে বিকেল হলো। আগামীকাল মিলাদ হবে। তাহসিন বলল এতিমখানায় মিলাদ দিয়ে দিতে। বক্কর তাতেই রাজি হলেন। পরের দিন ফিরোজা বেগমের নামে মিলাদ পড়ানো হলো। যা যা করতে হয়েছে সব ওয়াহিদ আর তাহসিন করেছে। গ্রামের সরু রাস্তা ধরে হাঁটছে দুজন। ওয়াহিদের চোখে মুখে ক্লান্তির ছাপ। তাহসিন বলল। আপনার কিছুদিন রেস্ট নেওয়া উচিত। ওয়াহিদ বলল। লাস্ট কেসগুলো বড্ড জটিল, এগুলো রেখে রেস্ট নেই কি করে? এইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। স্যার কিছু বলবেন না? তাহসিন দীর্ঘশ্বাস ফেলল। ফের বলল। আব্বার হয়ে একটা কথা ছিল। বলুন। মধুমিতা আমার ছোট বোনের মতো। সে আমার স্ত্রীর বোন, মানে আমারও তো বোন। আমি চাইব না আমার বোন সুস্থ স্বাভাবিক জীবনযাপন পায়। জি। আমি যতদূর জানি আপনি মধুমিতাকে পছন্দ করেন। ওয়াহিদ বিচলিত না হয়ে স্পষ্ট গলায় বলল। ওকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। তাহসিন হাসল। হেসে বলল। তাড়াতাড়ি করুন। আমি তো আর ময়ূরকে বেশি দিন এখানে রাখতে পারবো না, বুঝতেই পারছেন। আম্মা এতদিন বেঁচে ছিলেন, একটা ভরসা ছিল, কিন্তু এখন মানুষের মুখ বন্ধ করে রাখা যাবে না। ওয়াহিদ মাথা নাড়ল। সে আম্মার সাথে কাল কথা বলেছিল। ওয়াহিদের মা এসেছিলেন এবং এসে ছেলের প্রস্তাব শুনে প্রথমে রাজি না হলেও ছেলে জেদের কাছে বাধ্য হয়েছেন। জায়গাটা শহরের একটা এলাকা, পুরান ঢাকার মতন গিজগিজ গলি দিয়ে ভরা। সামনে বিশাল বড় একটা পুরনো বাড়ি। বাড়িটা পুরনো হলেও রং করে সেটা নতুন বানানো হয়েছে। মানুষের মুখে শোনা যায় এটা বেশ্যালয়। ওয়াহিদ বুক টান টান করে দাঁড়ালো। দৃষ্টি রাখলো বাড়ির ভেতরে। জানালার ফাঁক দিয়ে কিছু নারী অস্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কারোর বুকে আঁচল নেই, কারোর ওড়না কিংবা অঙ্গ ঢেকে রাখার মতো কাপড়। সে দৃষ্টি সরিয়ে পিছু ফিরে দাঁড়ালো। দুই পাশে সারি সারি দোকান। আশেপাশে বেশ মানুষের ভিড়। পেছনের বাড়িতে কত পুরুষ ঢুকছেন আবার বের হচ্ছেন। ওয়াহিদ নাক কুচকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। কারণ নাম্বারে কল করার খানিকক্ষণ পর রিসিভ হতেই সে বলল। সন্দেহজনক তো কিছু দেখছি না। ওপাশ থেকে এক গম্ভীর পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো। আপনি আপনার কাজ করুন। আমার বিয়ে পরশু, আর আমি এখানে বসে ডিউটি করব? ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না। ওয়াহিদ মুখ কালো করে কল কেটে দিল। সে ফের তাকালো বাড়িটার দিকে। সে পা বাড়ালো বাড়ির ভেতর। বেশিরভাগ মেয়েদের বয়স কম। বাচ্চা মেয়েগুলো জানোয়ারদের নেশা। মায়া হলো তার। মধু আর ময়ূরীর বয়সী মেয়েই যেন বেশি। এরা সবাই কারোর বোন, কারোর মেয়ে। সে দারোয়ানের কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছে বড় আপার ঘরটা তিনতলায়। আপা এসব দেখাশোনা করেন। ওয়াহিদকে বড় আপা ঘরে ডাকলেন। সে ঘরে প্রবেশ করে দেখলো একজন নারী বাঁকানো কোমর নিয়ে দাঁড়িয়ে আছেন জানালার পাশে। কোমর সমান লম্বা চুল গুলো, মাথায় বেনি গাঁথা, আর সেখানে লাল টুকটুকে একখানা গোলাপ। গায়ের চামড়া ধবধবে সাদা। ওয়াহিদ ডাকতে সে ঘুরে দাঁড়ালো। ভীষণ সুন্দর সামনে দাঁড়ানো মানুষটা। বয়স খুব বেশি নয়, 33 থেকে 35-এর মধ্যেই হবে। ওয়াহিদকে দেখে সে ঠোঁট টেনে হাসলো। ওয়াহিদ হালকা কেসে বলল। আপনার সাথে দেখা করতে এলাম। সুখী তাকে বসতে বলল সোফায়। ওয়াহিদ গিয়ে বসলো সেখানে। শুকিয়ে গিয়ে সে একটু দূরত্ব রেখে বসলো পাশে। ওয়াহিদের ঘাম ছুটে যাচ্ছে এহেন পরিস্থিতিতে মুখোমুখি হয়ে। সুখীর গায়ের কাপড় ঠিক নেই। ওয়াহিদ বলল। আপনার সাথে কথা ছিল। সুখী হেসে হাত বাড়িয়ে ওয়াহিদের কাঁধে হাত বুলিয়ে বলল। অন্য কাউকে কেন চাই সাহেব? এই সখী সবার কাছে ধরা দেয় না। আপনি? সুখী তাকে থামিয়ে দিয়ে বলল। আপনাকে আমার ভালো লেগেছে। এক রাত আমায় দিন, তারপর বাকি রাতগুলো না হয় অন্যদের দেবেন।
ওয়াহিদের শরীরটা শক্ত হয়ে গেল মুহূর্তে। হাত সরিয়ে দিল নিজের কাঁধ থেকে। চোখে মুখে অস্বস্তি স্পষ্ট। এইসব কথা বলার জন্য আমি আসিনি। সুখীর হাসিটাও একটু মলিন হলো না, বরং ঠোঁটের কোণে তাচ্ছিল্যের রেখা ফুটে উঠল। এখানে যারা আসে তারা সবাই এই কথার জন্যই আসে সাহেব। ওয়াহিদ গলা শক্ত করে বলল। সবাই এক না। সুখী এবার ভালো করে তাকালো। লোকটার চোখে লালসা নেই, আছে বিরক্তি, অস্বস্তি, আর কোথাও যেন গভীর ঘৃণা। সে একটু নরম হয়ে বলল। তাহলে বলুন কি চাই? ওয়াহিদ একটু চুপ থাকলো, তারপর স্পষ্ট কণ্ঠে বলল। একটা মেয়ে খুঁজছি, নাম রুনা, গ্রামের মেয়ে। এই কদিন আগে আনা হয়েছে। সুখীর মুখের অভিব্যক্তি বদলে গেল, হাসি মিলিয়ে গিয়ে ঠোঁট শক্ত হলো। এখানে অনেক মেয়েই যায় আসে, নাম ধরে চেনা মুশকিল। চেনেন আপনি? ওয়াহিদের কণ্ঠে দৃঢ়তা। কারণ নতুন মেয়েদের দায়িত্ব আপনার হাতেই থাকে। সুখী এই চোখ সরিয়ে জানালার বাইরে তাকালো। কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে বলল। ধরুন চিনি, তাতে কি? ওকে এখান থেকে বের করে নিতে চাই। সুখী এবার হেসে উঠল, কিন্তু সে হাসিতে আনন্দ নেই। এইখান থেকে কেউ এমনি বের হয় না সাহেব, দাম আছে, চুক্তি আছে। আমি আইন দিয়ে কথা বলতে পারি। আইন? এখানে আইন আসে শুধু মাস শেষে। ওয়াহিদ চুপ করে গেল। কথাটা সে জানে, তবু পকেট থেকে পরিচয়পত্র বের করলো। সব আইন কেনা যায় না। সুখী কাগজটার দিকে তাকালো, চোখের দৃষ্টি বদলে গেল। এবার আর ঠাট্টা নেই। আপনি পুলিশ? হ্যাঁ। সুখী দীর্ঘশ্বাস ফেললো, হাঁটতে হাঁটতে এসে চেয়ারে বসলো। এখানে আসা মেয়েদের বেশিরভাগই জোর করে আনা। কেউ পালাতে চায়, কেউ মেনে নেয়। রুনা, সে পালাতে চেয়েছিল। কোথায় সে? 3 তলায়। ঘর থেকে বের হয় না, খাবারও ঠিক মতো খায় না। আমি ওকে নিয়ে যাব। সুখী তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল। টাকা লাগবে, বড় অঙ্কের। যত লাগে দেব। সুখী মৃদু হেসে বলল। এখন অবধি কোনো পুরুষ ছুঁয়ে দেখেনি তাকে। দাম কিন্তু বড্ড বেশি। আপনার কি ভয় হচ্ছে না? ইস, ভয় লাগবে কেন? আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারি। সুখী খিলখিল করে হেসে উঠল। ওয়াহিদের মনে হলো সুখীর সাথে কারো যেন মিল পাচ্ছে সে, কিন্তু মনে করতে পারছে না। সুখী বাঁকানো কোমর নিয়ে এগিয়ে এসে ওয়াহিদের চিবুক ধরে বলল। শোনো সাহেব, তোমার মতো হাজারো পুলিশ এখানে যাওয়া আসা করে, তারাই সুখীর হাতের পুতুল। ওয়াহিদ এই পর্যায়ে রেগে গিয়ে বলল। বিক্রি হতে আসিনি, কাজে এসেছি। সুখী জানালার কাছে গিয়ে নিচে তাকালো। নিচে কোলাহল, অশ্লীল ডাক ভেসে আসছে কানে। সে বলল। রুনাকে আজ দিতে পারবো না আমি। ওয়াহিদ কপাল কুঁচকে বলল। কেন? সামনের মাসে আরও মেয়ে আসবে, তারা এলে মালিকের সাথে কথা বলে তারপর ব্যবস্থা করতে হবে। আপনার মালিককে? সুখী উত্তর দিল না, ঘুরে দাঁড়ালো দেয়ালে পিঠ থেকে। ওয়াহিদ ভীষণ নার্ভাস। এমন একটা জায়গায় এসে নিজেই থতমত খেয়ে গেছে সে। সুখীর দৃষ্টি দেখে বোকা গলায় বলল। আমি বিবাহিত। অমন করে তাকালে আপনার পাপ হবে। দুঃখ পেলাম। সুখী আজ অবধি কারোর খাঁচায় বন্দি হয়নি, শুধু আপনার খাঁচায় বন্দি হতে চেয়েছিল। তাহসিন দাঁড়িয়ে আছে ফরাজি বাড়ির সামনে। খানিকক্ষণ আগে সওদাগর বাড়ি থেকে মানুষ এসেছিলেন, জানতে চাইছেন তারা কবে ফিরবে বাড়ি। তাহসিন স্পষ্ট কিছু বলেনি, তবে বেশি দিন সে এখানে থাকবে না। ফিরোজা বেগমের মৃত্যুর আজ 4 দিন। কাল মধুর বিয়ে ওয়াহিদের সাথে। মধুকে বিয়ে নিয়ে কিছু জিজ্ঞাসা করলে আপত্তি করেনি। বাবা যেখানে রাজি সেখানে তার কথা বলার কিছু নেই। তাহসিন বাড়ির ভিতর ঢুকতে ওয়াহিদ পুকুর পাড় থেকে বলল। এই যে দুলাভাই, এদিকে আসেন। তাহসিন কপাল কুঁচকে গিয়ে সিঁড়িতে বসলো। ওয়াহিদ বলল। কাল এত ভয় পেয়েছিলাম জানেন? তাহসিন বলল। কিসের ভয়? আরে ওই যে ঢাকা গেলাম না, সুখী মেয়েটা এত ডেঞ্জারাস। আমার মতো ভোলা ভালা ছেলেকে পেয়ে দুষ্টু দুষ্টু কথা বলছিল। কি বলছিলি? ওয়াহিদ শুষ্ক ঠোঁট ভিজিয়ে একবার ঘরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। আরে ওই যে বুঝতে পারছেন না? আপনার তো লজ্জা হওয়া উচিত। আমার শালীর হবু জামাইকে অন্য এক নারী শুয়েছে। ওয়াহিদ হতভম্ব হয়ে বলল। পাগল, আমাকে ছুবে কেন? আমি তো তার ধারের কাছেও যাইনি। কি করে বিশ্বাস করি? বিশ্বাস না করার কি আছে? প্রমাণ আছে আপনি যে কিছু করেননি। ওয়াহিদ মুখ কালো করে বলল। আমি ভালো ছেলে, বউকে ছাড়া কারোর দিকে নজর দেই না। তাহলে তো আপনার নজর খারাপ। আশ্চর্য, নজর খারাপ কেন হবে? তাহসিন লম্বা শ্বাস টেনে বলল। কারণ আপনি এখনো অবিবাহিত, আমার শালী এখন আমার বউ হয়নি। ওয়াহিদ বিরক্ত হয়ে দাঁতে চেপে বসে রইল। তখন ফাহাদ গুটি গুটি পায়ে ওদের নিকট এগিয়ে এসে বলল। ও দুলা ভাই,
তাহসিন পাশে তাকায়। ফাহাদের ঘুম ঘুম মুখ দেখে কাছে টেনে কোলে বসায়। ফাহাদ তাহসিনের গলা জড়িয়ে ধরে বলে। মা কই, আমি মা যাবো। তাহসিন ফাহাদের গাল টেনে দিয়ে বলে। মা আছে তো, তোমার আম্মা তাদের বুড়িতে এসে গেছে। ফাহাদ অবাক হয়ে বলে। তাই আবার নিল না কেন? তোমার জন্য উপহার আনতে গেছে সে। সত্যি? তাহসিন মাথা নাড়ায়। ওয়াহিদ তাকিয়ে থাকে বাচ্চাটার দিকে। বাচ্চাটা জানেও না তার মা আর নেই। কি অদ্ভুত দুনিয়ার নিয়ম। বাড়ির পেছনে ময়ূরীদের একটা ছোট সবজি বাগান আছে। ফিরোজা বেগম কাঁচা সবজির বাগান করেছিলেন। মধু আর ময়ূরী সেখানে এসেছে খানিকক্ষণ আগে। এখান থেকে তাহসিনদের দেখা যাচ্ছে স্পষ্ট। দুই বোনের মুখে একটা কথাও নেই। এই 4 দিনে দুটো কথা মুখ ফুটে। তারা বলেছে কিনা সন্দেহ। নীরবতা ভেঙে ময়ূরী বলল। তুই কি আব্বাকে রেখে মামা বাড়ি যাবি? মধু বলল। ওনার তো কাজ শেষ হয়নি, সে অবধি হয়তো এখানেই থাকতে হবে। তাহলে আব্বার কি হবে? আব্বা এখানে একা কি করে থাকবে? মধু উত্তর দিতে পারল না, চুপটি করে বসে রইল। কয়েকদিনে দুই বোনের বেহাল অবস্থা হয়েছে। কেনই বা হবে না? নিজেদের যত্ন নেওয়ার সময়টুকু তাদের আছে। মা থাকলে বোধ এসব কিছুই হতো না। চারিপাশে অন্ধকার ঘনিয়ে এসেছে। মেম্বার বাড়ির উঠোনে চলছে বাড়ির মানুষদের সাথে আলাপ আলোচনা। হঠাৎ বাড়ির দরজায় কড়া শব্দ হলো। রাজুর আম্মা গিয়ে দরজা খুলে দিতেই কপাল কুঁচকে এলো মেম্বারের। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ওয়াহিদ, তাহসিন এবং আরও একজন অফিসার। মেম্বার উঠে দাঁড়ালেন। তাহসিনরা প্রবেশ করলো ভেতরে। রাজু দাঁত চেপে চেয়ারে বসে আছে। কি ব্যাপার তাহসিন, পুলিশ নিয়ে হঠাৎ আমার বাড়িতে? তাহসিন মৃদু হেসে এগিয়ে এলো। বসলো ওয়াহিদ আর সেই অফিসারকে নিয়ে। অফিসের কাজ ছিল আপনার সাথে। কি কাজ? ওয়াহিদ বলল। আপনার নামে বেশ কিছু রিপোর্ট আছে। মেম্বার মুখ গম্ভীর করে বললেন। যেমন? গ্রামের উন্নয়নের জন্য এখন অবধি প্রায় কয়েক কোটি খানিক টাকা এসেছে সরকার থেকে। গ্রামের উন্নয়ন তো হয়নি, উল্টো গরিব মানুষদের জায়গা জমি দখল করার অভিযোগ আছে আপনার উপর। মেম্বার মেকি হাসলেন, বললেন। উন্নয়নের কাজ দেখার দায়িত্ব আমার করার নয়। ওয়াহিদ একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল। কিন্তু টাকা তো আপনার পকেটেও এসেছে মেম্বার সাহেব। আপনি আপনার সীমা ছাড়াচ্ছেন অফিসার। চিৎকার করে উঠলেন মেম্বার। তাহসিন ডান হাতে দুটো আঙ্গুল দিয়ে কপাল চুলকালো। ওয়াহিদ শান্ত গলায় বলল। 19টা পরিবারের সকল জায়গা জমি নিজের নামে করেছেন। ভুল বললাম? মেম্বার রেগে গিয়ে ওয়াহিদের শার্টের কলার ধরে বিশ্রী ভাষায় গালাগালি শুরু করলেন। ওয়াহিদ সাথে সাথে কাছে রাখা বন্দুক মেম্বারের কপালে ঠেকিয়ে বলল। বেশি বাড়াবাড়ি করবেন না, আমার কাছে অনুমতি আছে একদম উপরে পাঠিয়ে দেওয়ার। মেম্বার শুকনো ঢোক গিলে ছেড়ে দিলেন ওয়াহিদকে। রাজু আগে থেকেই রাগ ওয়াহিদের উপর, এখন যেন দ্বিগুণ হলো সেটা। সে কিছুটা রুষ্ট গলায় বলল। আপনার কাছে কি প্রমাণ আছে? অন্য অফিসার হাতে রাখা ফাইল এগিয়ে দিল। রাজু সেটা হাতে নিতেই কিছুটা ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ ওয়াহিদ মেম্বারকে নিয়ে থানার উদ্দেশ্যে বের হয় বাড়ি থেকে। তাহসিন রাজুর ঘাড়ে হাত রেখে নিচু গলায় বলল। সাবধানে থেকে রাস, এমন দিন আবার তোমার না আসে। মেম্বারকে থানায় এনে কাজ হলো না। ওয়াহিদ আশ্চর্য হচ্ছে সিনিয়র অফিসারদের কাজ দেখে। খানিকক্ষণ আগেই মেম্বার থানা থেকে বের হয়েছেন। বেরিয়ে যাওয়ার আগে অবশ্য হুমকিও দিয়েছেন তাকে। থানায় বারে বারে নওমান তাহির নামটা উচ্চারিত হচ্ছিল। মেম্বার ঠিক বুঝে উঠতে পারছেন এই নওমান নামে নতুন অফিসারটা ঠিক কে হতে পারে। এর আগেও তিনি এই নাম শুনেছেন। তখন প্রায় মধ্যরাতের কাছাকাছি সময়ে বড় বাজারের রিকশার গোডাউনে সামনাসামনি বসে আছে মেম্বার এবং এক মধ্যবয়স্ক লোক। পাশেই দাঁড়িয়ে আছে রাজু। অপর পাশের লোকটা ঠোঁটে জ্বলন্ত সিগারেট রেখে বললেন। আমার স্বর্ণের পাচার প্রায় বন্ধের পথে মেম্বার, তুমি থাকতে এসব হচ্ছে কি করে? হ্যাঁ? মেম্বার বললেন। গ্রামের নতুন নতুন অফিসার এসেছে শুনেছিস? তাদের মধ্যে নওমান তাহিদ নামের অফিসারটার কারণে এসব হচ্ছে। লোকটা ভুরু কুচকে বললেন। নওমান তাহির গেছে, তার জন্য আমার লস হয়ে যাচ্ছে। নওমান তাহির নামটা শুনে লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিশে গেল। রাজু লক্ষ্য করলো লোকটার চোখে একরাশ বিরক্তি জমে উঠেছে। খোঁজ নিয়েছো? লোকটা জিজ্ঞাসা করলো। মেম্বার মাথা নাড়লেন। পুরোপুরি না, শুধু জানি সদ্য পোস্টিং, চুপচাপ টাইপের কিন্তু হাত শক্ত। লোকটা ঠোঁটের কোণে হাসি টেনে বলল। এই চুপচাপ লোকগুলোকেই বেশি ভয় লাগে, বেশি কথা বলে না, কাজটা ঠিকই করে ফেলে। রাজু আর চুপ থাকতে পারলো না। সে এগিয়ে এসে বলল। চাচা, আপনি চিন্তা করবেন না, এসআইকে আমি দেখে নিচ্ছি। খোঁজ নাও সেকে, নতুন অফিসার এসেছে অথচ আমি চিনি না। হ্যাঁ, আগামীকাল থেকে ময়ূরীর টেস্ট পরীক্ষা। বোরহান সওদাগর সকালে গিয়ে কথা বলে এসেছেন। ক্ষমতা দেখে ময়ূরীর পরীক্ষা বাতিল করেছেন। সে টেস্ট ব্যতীত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সবকিছুই চলছিল নিজ নিয়মে।
ময়ূরী বিছানা করছিল ঘুমানোর জন্য। মধুর বিয়েটা হয়ে গেলে হয়তো আবার তাকে ফিরতে হবে শ্বশুরবাড়ি। তাহসিন বলেছে সে ফিরে যাবে ঢাকা কিছুদিন পরে। পুতুলকে এবার ময়ূরীর সাথে রেখে যাবে। তার এসএসসি শেষ হলে তাদের ঢাকা নিয়ে যাবে সাথে করে। দরজায় শব্দ হলো হঠাৎ। ময়ূরী পিছু ফিরে দেখলো তাহসিন দাঁড়িয়ে আছে সেখানে। বাইরে কেন দাঁড়িয়ে আছেন? তাহসিন দরজা চাপিয়ে ভেতরে এলো, বসলো বিছানায়। ময়ূরী বলল, আপনার কাজ হয়েছে? কিছু এখনো বাকি আছে। তারপরে বুঝি চলে যাবেন? যেতে তো হবেই, আমার কাজ আছে না। কাজ না করলে সংসার চলবে কি দিয়ে? ময়ূরী তার পাশে বসলো। বসে তাহসিনের এক হাত মুঠোয় নিয়ে বলল, কি দরকার বলুন না। কোনো সাধারণ কাজ করা যায় না? আমার ভয় হয় আপনাকে নিয়ে। তাহসিন হেসে বাচ্চা বইয়ের মাথায় হাত রেখে বলে, আমার কিছু হবে না। শোনো মেয়ে, তোমার সাথে আমার সংসার শুরুই হলো সবে। বাকি জীবনটা তো এখনো পড়েই আছে। আমাদের ছোট্ট একটা সংসার সাজানো গোছানো এখনো বাকি। ময়ূরী মলিন হেসে বলল, যদি সেই সুযোগ না হয়? হবে, সব হবে। তাহসিনের ছোট্ট একটা সংসার, বউ বাচ্চা নিয়ে, যেখানে ভালোবাসার সাথে নরম স্পর্শের মতো শান্তিও আছে। নিজের হাঁটু সমান এক কিশোরীকে বিয়ে করে প্রথমে আফসোস থাকলো, এখন মনে হচ্ছে সে সঠিক মানুষকে কবুল করেছিল, যার কোনো চাহিদা নেই, আকাঙ্ক্ষা নেই, শুধু আছে একটুখানি ভালোবাসায় মুড়িয়ে থাকার ইচ্ছে। ওইটুকু দেওয়ার সামর্থ্য তাহসিনের আছে। ময়ূরী চুল এলোমেলো দেখে তাহসিন বলল, এবার একটু নিজের দিকে নজর দাও। কি হাল হয়েছে তোমার, দেখেছো? বলতে বলতে সে চিরুনি নিয়ে এসে বসলো পাশে। ময়ূরী পা উঠিয়ে হাঁটু জড়িয়ে উল্টো ঘুরে বসলো। সে জানে এখন তাহসিন খুব যত্ন করে অযত্নে পড়ে থাকা চুলগুলো যত্ন করে আঁচড়ে দিবে, তারপর সুন্দর করে বেনি গেঁথে পেছন থেকে জড়িয়ে ধরে বলবে, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। হলো তাই। আজ অনেকদিন পর ময়ূরী আলতো হাসলো। এই মানুষটাকে বিয়ে করে একটা সময় অভিমান করে কারোর সাথে কথা বলেনি। জোর করে বিয়ে দিয়েছিল বলে আম্মা আব্বার সাথেও রাগ করেছিল, কিন্তু আল্লাহ যে তার কপালে এমন একজন স্বামী লিখে রেখেছেন সেটা সে কল্পনাও করেনি। তাহসিন তখন ময়ূরীর ঠিক পেছনে। সে অনুভব করছিল কিশোরীকে। ময়ূরীর কথায় কিছুটা কপাল কুঁচকে এলো। আপনার কাজ শেষ হলে আপনি ঢাকায় চলে গেলে আমি কোথায় থাকবো? আমার বাড়ি কি তোমার বাড়ি নয়? তুমি তোমার বাড়িতে থাকবে। ওই বাড়ি আমি থাকবো কি করে? কেন পারবে না? সব জানার পর কেউ আমার সাথে ভালো ব্যবহার করবে? তাহসিন মৃদু হেসে বলল, ভয় পাচ্ছ পাখি? জীবন পাড়ি দিতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, লড়াই করতে হয়। আপন মানুষের সাথে লড়াই করব কেমন করে? তাহসিন চুপ রইল। বাইরের বাতাসে ঝড় বইছে। বাতাসের প্রখরতা তখন তীব্র। ওয়াহিদ এই গ্রামে ট্রান্সফার হয়েছিল 3টা কেস সমাধান করতে। ইতিমধ্যে তার সবগুলো কাজই সম্পূর্ণ হয়েছে, কিন্তু ঢাকা থেকে নতুন এসবি টিম আসাতে তাকে তাদের সঙ্গ দেওয়ার জন্য বলা হয়েছে। এই কাজগুলোতেও আশা করা যায় খুব শীঘ্রই শেষ হবে। সে বাড়ির বাইরে চুপচাপ বসেছিল। খানিকক্ষণ আগে বক্কর ফরাজির সাথে তার কথা হয়েছে। মানুষটা একদম ভেঙে পড়েছেন। সে দীর্ঘশ্বাস ফেলল। আগামীকাল তার বিয়ে, মধুমিতা তার হবে। মুচকি হাসল সে। তখন মধু গুটি গুটি পায়ে এগিয়ে এসে গাছের নিচে বেঞ্চে বসলো তার পাশে। ওয়াহিদের ঘরের সামনে এই গাছটা। ওয়াহিদ এত রাতে মধুকে জাগ্রত দেখে পড়ল, জেগে আছিস যে? কাল না তুই বউ সাজবি? না ঘুমালে সুন্দর লাগবে? মধু কপাল কুঁচকে বলল, সাজতে যাব কেন? আমার বউ সাজবি না? কে সাজিয়ে দিবে? ওয়াহিদ লম্বা শ্বাস টেনে বলল, বিয়ের পরে আমি সাজিয়ে দেব, যত্ন করব, ভালোবাসবো, খাইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব। এইটুকুই? আরো কিছু চাই? মধু হেসে মাথা নাড়ল, বলল, যদি আমাদের সংসার না হয়? কেন হবে না? সংসার করার জন্যই তো তোকে বিয়ে করছি। মধু পা উঠিয়ে বসলো সেখানে, হাঁটুতে মাথা রেখে নরম গলায় বলল, আমার মধ্যে আহামরি কিছুই নেই, বাকিদের মতো সাধারণ একটা নারী। আপনি আমায় ভালো কেন বাসলেন সেটা আমি জানি না, তবে আপনার জন্য উচিত আমি কেমন, তবে আপনার জানা উচিত আমি কেমন। আপনার মতো একজন মানুষের সাথে আমার যায়? কেন যায় না? আপনার আমাকে নারাজ হয়েছেন? সে আমি বুঝে নেব। পরে কিন্তু আমায় ছাড়তে পারবেন না। ছাড়তে চাইও না। সেই রাতে তাদের মধ্যে এটুকুই কথা হয়েছে। যখন মধ্যরাত হলো, পুরো গ্রাম মৃত মানুষের মতো নিস্তব্ধ হয়ে গেল। তখন মধুর গোঙানোর হালকা শব্দ শোনা গেল বাড়ির গেটের কাছ থেকে। কয়েক জোড়া পায়ের মৃদু আওয়াজের সাথে সেই চাপা চিৎকার কারোর কান অব্দি পৌঁছালো না। কি হলো তার সাথে? কাদেরই বা পায়ের শব্দ ভেসে এলো সেখান থেকে। গুনগুন করে কান্নার শব্দ ভেসে আসছিল মেম্বারের পুরনো বাড়ির পেছন থেকে। মেম্বারের একটা ছোট পুরনো দালান বাড়ি ছিল, যেটায় কেউ বসবাস করেন না। হলদে লাইটের আবছা আলোয় মধুর মুখ বাঁধা অবয়ব দেখা যাচ্ছিল। সামনে রাজু চেয়ারে বসে সিগারেট ধরিয়েছে। পুলিশ আন্দাজ করতে পারবে বলে একটা বুদ্ধিও এঁটেছে মনে মনে, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। রাজু মধুর ভীতু আঁখি পানে তাকিয়ে বলল, কাঁদছো কেন সোনা?
কষ্ট হচ্ছে? মধু আপ্রাণ চেষ্টা করছে ছোটার জন্যে, কিন্তু তা সম্ভব নয়। রাজু একটু এগিয়ে এসে মধু চোয়াল চেপে ধরে বলল, তোকে বিয়ে করে আনতে চেয়েছি না আমি? বল, তোর বাপ বারণ করলো কেন? ওই পুলিশ কুত্তার বাচ্চার সাথে পিড়িতে মজেছিস তুই? তোর বিয়ে করার এত শখ? রাজু আশেপাশে চোখ বুলিয়ে পুরনো ছোট্ট টেবিলের উপর ধারবিহীন ছুরি পেয়ে সেটা নিয়ে নিকটে এগিয়ে এলো। ভয়ে মধুর শরীর অবশ্যই আসছে, গোঙানোর শব্দ পুরো ঘরটাকে মাতিয়ে রেখেছে। রাজু সেই ছুরিটা মধুর হাতে দাবিয়ে দিতে মেয়েটা ছটফট শুরু করলো। হাত থেকে গল গল করে ঝরছে রক্ত। রাজু দাঁত চেপে গালাগালি করছে বিশ্রী ভাষায়। মধুর মনে হলো রাজু একটা মানসিক রোগী, যা ইচ্ছে করছে সেটাই করছে। হাতের যন্ত্রণায় শরীর অবশ্যই আসছে তার। সে ভেবেছিল রাজ হয়তো খারাপ কিছু করবে তার সাথে, কিন্তু না। রাজুর কাণ্ড দেখে মনে হচ্ছে সে নিজ হাতে খুন করার জন্য এত আয়োজন করেছে। মেয়েটা ভীতু চোখে একবার ভাঙা দরজার দিকে তাকালো, খানিকক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে ছটফট করতে শুরু করলো। রাজু নিজের মাথা চুল টেনে ধরে চিৎকার করে বলল, তোর জন্য তোর ছোট বোন আমায় থাপ্পড় মেরেছিল। সব ভুলে গেছি ভেবেছিস? তোকে মেরে তারপর তোর বোনকে মারবো। প্রায় সাথে সাথে রাজুর ডান পায়ের হাঁটু বরাবর দুটো গুলি লাগলো। তীব্র শব্দে ভয়ে আটকে উঠল মধু। রাজু হাঁটু ভেঙে পড়ে যেতেই বাইরে থেকে ভাঙা দরজা ভেঙে ভেতরে এলো দুজন লোক। রাজু হাঁটু ভেঙে মেঝেতে লুটিয়ে পড়তে হাত থেকে ছুরিটা ছিটকে দূরে গিয়ে পড়ল। যন্ত্রণার আতঙ্কে তার চিৎকার পুরো দালান কাঁপিয়ে তুলল। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল দুজন অফিসার। হাত উপরে, নড়বি না। অফিসারের গলা বজ্রের মতো গমগম করে উঠল। রাজু ব্যথায় কুকড়ে গিয়ে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু শব্দ বেরোলো না। সঙ্গে সঙ্গে অন্য লোকটা এসে মধুর কাছে ছুটে গেল। দ্রুত তার হাতের বাঁধন খুলতে খুলতে বলল, ভয় পেয়ে না মধুমিতা, আমরা এসে গেছি। মধুর চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শরীরটা কাঁপছে অঝরে। বাঁধন খুলতে সে হুমড়ি খেয়ে মেঝেতে বসে পড়ল। রক্তে ভেজে হাতটা বুকে চেপে ধরে শুধু মাথা নাড়ল বাচ্চার ইশারায়। বাইরে থেকে আরো দুজন অফিসার আসতে রাজু গলা ছেড়ে চিৎকার করার আগে টিম লিডার চোয়াল বরাবর থাপ্পড় মারতে জ্ঞান হারালো সে। নওমান তাহির ছিল সেটা। সে পকেট থেকে রুমাল বের করে তৎক্ষণাৎ তার হাত বেঁধে ফেলে। মধু দুর্বল শরীরটা নিয়ে সামনের মানুষটার দিকে তাকায়। কম্পিত ঠোঁট নাড়িয়ে একটা বাক্য আওড়ায়। নওমান মাথা নাড়িয়ে আরেকজন অফিসারের সাহায্য নিয়ে ওকে নিয়ে বের হয় সেখান থেকে। ফরাজি বাড়ি সাত সকালে হেন ধরনের সংবাদে সবার কানে পৌঁছাতে হতবাক সকলেই। মধু বাথরুমে যাওয়ার সময় ঘটনা ঘটেছে। ওয়াহিদের ঘুম ভাঙতে সে প্রায় পাগল হয়ে হসপিটালে ছুটেছে সবাইকে নিয়ে। মধুকে বাড়ি নিয়ে আসা হলো বেশ বেলা হওয়ার পর। মধুর ঘরে তখন সবাই উপস্থিত। ইতিমধ্যে জানতে পারল রাজুকে অ্যারেস্ট করা হয়েছে। মেম্বার সকাল সকালই পাগল হয়েছেন ছেলেকে খুঁজে না পেয়ে। রাজুর সাহায্য সে দুজন করেছিল, সেখান থেকে কোনো ফোন কলও করা হয়নি। মধু বসেছিল বিছানায়, ওয়াহিদ ওর অন্য হাত শক্ত করে ধরে রেখেছে। সে পাগল হয়েছে, এখনই সে মধুকে বিয়ে করবে। বক্কর আপত্তি করেনি, বরং খুশি হয়েছেন এতে। ময়ূরীর মুখ থমথমে, কি যে হচ্ছে জীবনের সাথে কিছুই বুঝতে পারছে না। 11টার দিকে কাজী এলেন। মধু ঠোঁট উল্টে কেঁদে যাচ্ছে তখনও। তার গায়ে পুরনো একখানা শাড়ি জড়ানো ছিল। ওয়াহিদ বিয়ের আগে মধুর কাছে এলো। ঘরে ফাহাদ, পুতুল, ময়ূরী সবাই ছিল। সে সবাইকে উপেক্ষা করে মধুর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তোকে আমার বউ সাজাবো আজ, কাঁদবি না একদম। ওয়াহিদ লাল টুকটুক একটা শাড়ি কিনে আনলেও মধু হাতের ব্যথায় সেটা পরতে পারল না। এতে অবশ্য ওয়াহিদের আফসোস নেই, সে তো আজ খুশি, ভীষণ খুশি প্রেয়সীকে নিজের করে নেবে বলে। খানিকক্ষণ পর বিয়ে সম্পূর্ণ হলো তাদের। বক্কর ওয়াহিদের হাত জোড়া চেপে ধরে খুব কাঁদলেন মেয়ের জন্যে। এই তো চেয়েছিলেন এক যোগ্য ছেলের হাতে মেয়েটাকে তুলে দেবেন। তাহসিন বাজারে গিয়ে মিষ্টি নিয়ে এলো। সওদাগর বাড়ির দারোয়ানের সাহায্যে সওদাগর বাড়িতেও মিষ্টি পাঠানো হলো। ময়ূরী আজ রান্না বসিয়েছে। মাটির চুলায় কখনো রান্না করেনি বলে বেশ কষ্ট হচ্ছে। ঘরে ওয়াহিদদের একা ছেড়ে দেওয়া হয়েছে কথা বলার জন্য। পুতুল আর ফাহাদ বারান্দার চৌকিতে বসে খেলছে। তাহসিন বাইরে থেকে এসে ময়ূরীকে রান্নাঘরে দেখে কপাল কুঁচকে বলল, আমার বউ কি রান্না জানে? ময়ূরী বিরক্ত হয়ে বলল, চুপ করুন, আধ ঘন্টা ধরে আগুন জ্বালানোর চেষ্টা করছি, জ্বলছেই না। তাহসিন শার্টের হাতা গুটিয়ে ভেতরে প্রবেশ করে ময়ূরীর পাশে বসলো। চুলায় আগুন জ্বালাতে জ্বালাতে বলল, আমি থাকতে তোমার কষ্ট কিসের? ময়ূরী ঠোঁট চেপে তার কাণ্ড দেখলো। ইতিমধ্যে মাংস রান্না শুরু করেছে তাহসিন। ময়ূরী পাশে বসে তাহসিনের শার্টের ঘ্রাণ শুকছিল মুচকি হেসে। তাহসিন হঠাৎ ভ্রু কুচকে পাশে তাকায়। বেগম কি আমার প্রেমে পড়ে গেছে? বসন্তের বাতাস লেগেছে অঙ্গে? লজ্জায় মেয়েটার গাল লাল হয়ে এলো। বাজে কথা বলবেন না, যে কাজ করছেন সেটাই করুন। তাহসিন মিটমিট করে হাসলো। বক্কর নিজের ঘরের ভেতর থেকে জানালা দিয়ে ছোট মেয়ের সংসার দেখছেন। ছোট্ট মেয়েটা আজ স্বামী সংসার করছে, এক সন্তানের জননী হয়েছে। তিনি প্রাণ ভরে দেখে যাচ্ছেন তাদের কি সুন্দর একটা চড়ুই পাখির ছোট সংসার হয়েছে। তাহসিন বউকে খুব ভালোবাসে। এমন একজন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এদিকে ওয়াহিদ মধুর সাথে একা আছে ঘরে। মেয়েটার ভয়ে জ্বর এসেছে শরীরে, কেঁদেই যাচ্ছে সে। আজ কতটা ভয় পেয়েছিল সে। রাজুর খারাপ উদ্দেশ্য নিয়ে না নিয়ে গেলেও খুন তো
করতে চেয়েছিল। তখন অফিসাররা না গেলে এতক্ষণ সে পৃথিবীর মায়া ত্যাগ করত। ওয়াহিদের বুক ভার হয়ে আসছে মধুর এই অবস্থা দেখে। সে ফের চোখের পানি মুছে দিয়ে বলল, সংসার করবি না? কেঁদে কুটে এখনই সাগর বানিয়ে ফেললে বাকি জীবন কি করবি? মধু নাক টেনে বলল, আজ আমি মরে গেলে সংসার করতেন কার সাথে? তোর আত্মার সাথে। রাগ হচ্ছে আমার, কথা কম বলুন। রাগ হচ্ছে আমার, কথা কম বলুন। ওয়াহিদ ঠোঁট বাঁকিয়ে পাশে রাখা একটা ছোট্ট নাম না জানা ফুলটা হাতে নিল। এটা পুতুল বাড়ির পেছনে থেকে এনে তাকে দিয়েছিল। সেটা মধুর কানের কাছে গুজে দিতে দিতে বলল, আজ আমার আনন্দের দিন, তোকে আজ নিজের করে নিয়েছি আমি। এই সুখ কই রাখি বলতো? মধু তাকালো তার দিকে। দুজনার চোখে চোখ পড়েছে। এতদিনের অদ্ভুত চাহনিটা আজ হালাল হয়েছে স্বামী স্ত্রী নামক বন্ধন দিয়ে। ওয়াহিদ মুচকি হাসলো। মধুর মাথার চুল ঠিক করে দিতে দিতে বলল, শোন, এবার আমার একটা সংসার চাই। সেই সংসারে শুধু আমার ভালোবাসা থাকবে। মধু কিছুক্ষণ চুপ করে রইল। বুকের ভেতরে জমে থাকা ভয়, কষ্ট আর দীর্ঘশ্বাসগুলো যেন একসাথে বেরোবার পথ খুঁজছে। আমি জানি না সংসার কিভাবে করতে হয়। ওয়াহিদ তার হাতটা নিজের বুকের উপর রাখলো। সংসার জানলেই করতে হয় না, ইচ্ছে থাকলেই হয়। বাকি সব আমি শিখিয়ে দেবো ধীরে ধীরে। মধুর চোখ আবারও ভিজে উঠল। আমি যদি মাঝপথে এসে থেমে যাই? তাহলে আমি থাকবো। ওয়াহিদ নির্ভার কণ্ঠে বলল, তোর ভয় আমার বুকেই রাখবি। কাঁদতে চাইলে আমার বুকে মুখ লুকিয়ে কাঁদবি। সংসার মানেই তো দুজন মিলে বোঝা টানা। মধু আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে এগিয়ে এসে ওয়াহিদের বুকে মুখ লুকালো। কান্নাটা এবার শব্দহীন। ওয়াহিদ শক্ত করে জড়িয়ে ধরল তাকে, কোনো অধিকার দেখিয়ে নেই বরং আগলে রাখার তাগিদে। বাইরে দুপুরের আকাশ গাঢ় হয়ে এসেছে। রান্নাঘর থেকে মাংসের সুগন্ধ ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে। তাহসিন রান্না নামিয়ে হাত ধুতে ধুতে বলল, বউ, ডালটা নামিয়ে দাও, নইলে পুড়ে যাবে। ময়ূরী তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। এবার সত্যি একটু ভয় পাচ্ছি, সবাই খাবে, যদি ভালো না হয়। তাহসিন কাজ ঝাঁকিয়ে বলল। ভালো না হলে আমিই দোষ নেব, বলবো আমি বানিয়েছি। ময়ূরী তাকিয়ে রইল তার দিকে। এই মানুষটা কি সহজে সব নিজের কাঁধে তুলে নিতে পারে? মনে মনে একটা দীর্ঘশ্বাস নামলো শান্তির। দুপুরে সবাই একসাথে খেতে বসেছে। মধু খেতে পারছে না ঠিকঠাক, হাত ব্যথা, মনোভার। বক্কর আলতো করে বললেন, খা মা, শক্ত হতে হবে তোকে। মধু মাথা নেড়ে একটু ভাত মুখে তুলল। ওয়াহিদ পাশে বসে খেয়াল রাখছে কোথাও ব্যথা লাগছে কিনা। তাদের বিয়ে হলো, সংসার শুরু হলো। ময়ূরীও শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার সময় ঘনিয়ে এলো। সে চাইলেও এখন আর এখানে থাকতে পারবে না। মধুর বিয়ের 3 দিনের মাথায় সে বাড়ি ছাড়ল। গেল তার শ্বশুর বাড়ি। মনটা বড্ড ভার। সেই দিন মায়ের মৃত্যু সংবাদ শুনে ছুটে গিয়েছিল সে। আর আজ শান্ত নদীর মতো পা রেখেছে এই বাড়িতে। সঙ্গে আর ছোট ভাই নেই। মধু যতদিন আছে ততদিন সে এই বাড়িতেই থাকবে। সময়ের সাথে পাল্লা দিয়ে ময়ূরীর সংসার জীবন আবার শুরু হলো। ব্যস্ত হলো শ্বশুর বাড়ি নিয়ে। নুপুরের বিদায়ের পর তারা ফের এসেছিল এই বাড়ি, তবে ময়ূরী ছিল না সেখানে উপস্থিত। সেই দুপুরে গোসল সেরে মাথায় কাপড় দিয়ে আঁচলে ঘরের চাবি বেঁধে ছাদে এসেছিল প্রাণ খুলে শ্বাস নেওয়ার জন্যে। হাতিয়ে হাতিয়ে পুরো ছাদের গাছগুলো দেখছিল। পেছন থেকে আফিয়া এসে বলল, মনটা এত উদাস কেন? ময়ূরী পিছু ফিরে আফিয়াকে দেখে বলল, জীবন বড্ড অদ্ভুত, কি করব বলো? কি নিয়ে এত চিন্তা? আব্বা তো একা হয়ে গেল ভাবি। আমার ভাইটা মা হারালো, আপার বিয়েটাও হয়ে গেল। এখন ও শ্বশুর বাড়ি চলে গেলে কি হবে? আফিয়া জোরপূর্বক হেসে বলল, আমিও তো বধূ, বাবাকে রেখে শ্বশুর বাড়ি এসেছিলাম বহু বছর আগে। আজ আব্বাও নেই, চিন্তাও নেই। তোমার আব্বার কোনো খোঁজ তুমি পাওনি? নিজ ইচ্ছায় হারিয়ে গেলে কি আর তাকে খুঁজে পাওয়া যায়? দুঃখ পেও না। যাকে তোমার খবরখানা বলো শুনি। দোলনায় দুই যা একসাথে বসলো। আফিয়া বলল, আমার জীবন নিয়ে আর কোনো কিছু বলার নেই। তোমার খবর কি? কি করবে এরপর? ময়ূরীর কণ্ঠে উদাসীনতা। সে বলল, পড়াশোনায় এবার মন দিতে হবে, আম্মা আব্বার ইচ্ছেটা পূরণ করতে হবে। আর সংসার? ময়ূরী ঠোঁট চেপে হালকা হাসলো। তা দেখে আফিয়া ভ্রু কুচকে ফেলল। সংসার পুতুলের বাবার সাথে ভাগ করে নিয়েছি। অর্ধেক আমি করলে বাকি অর্ধেক তিনি করবেন। আফিয়া মৃদু হেসে ময়ূরীর দিকে তাকালো। আল্লাহ যাকে সহায় দেন তার বোঝা হালকা হয়ে যায়। ময়ূরী দোলনার হাতলটা আলতো করে ধরে আকাশের দিকে তাকালো। বিকেলের রোদটা তখন নরম হয়ে এসেছে। জানি ভাবি, তবুও বুকের ভেতরটা খালি খালি লাগে। মা থাকলে সবকিছু সহজ মনে হতো। আফিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, মা থাকেন না মানেই সব দোষ না। মা থাকেন না মানেই সব দোষ শেষ না। মায়েরা তো মাটির নিচে গিয়েও সন্তানের দোয়ায় বেঁচে থাকেন। ময়ূরীর চোখে জল জমলো, কিন্তু সে ফেলল না। আমি শক্ত হতে চাই ভাবি, খুব শক্ত। হবে,
পিয়া দৃঢ়স্বরে বলল। কারণ তুমি ভেঙে পড়লে শুধু তুমি না, তোমার সংসার, তোমার মানুষগুলোও ভেঙে পড়বে। বাড়িটা আজ বেশ শান্ত। হিমি ঢাকায় চলে গেছে আদনানের সাথে। আদনানের ঢাকায় কাজ পড়ায় সে আর এখানে থাকতে পারেনি। এদিকে তাহসিন প্রস্তুতি নিচ্ছে ঢাকায় ফিরে যাওয়ার। রান্নাঘরে গরম পানি দেওয়া হয়েছে বিছানার চাদর ধুয়ে দেওয়ার জন্যে। সেখানে পুতুল মায়ের আঁচল ধরে টই টই করছিল। ময়ূরী কোমরে আঁচল গুজে থালা বাসন ধুচ্ছিল। সেখানে চম্পা এলে পুতুল ভয়ে সিটিয়ে যায় ময়ূরীর শরীরের সাথে। ময়ূরী চোখ তুলে চম্পার দিকে তাকিয়ে ফের শান্ত হয়ে পুতুলকে বলে, মা তোমার দাদির ঘরে গিয়ে দাদিকে একটু দেখে আসো, যাও। পুতুল সময় নষ্ট না করে দৌড়ে যায় রান্নাঘর থেকে। ময়ূরী কাজ করতে করতে বলে, আপনার ব্যাপারে তো জানাই হলো না কিছু। ময়ূরীর কথায় চম্পা ভ্রু কুচকে তাকায়। ময়ূরী মুচকি এসে একটু এগিয়ে এসে বলে, আপনি বয়সে আমার থেকে বেশ বড়, লজ্জা পাবে না যেন গল্প করতে। চম্পা আশ্চর্য হয়ে বলে, কি সমস্যা তোমার? কি বলে ওসব? ও মা, আজ কতদিন হলো এই বাড়ির বউ হয়ে এসেছি, আপনার সাথে তো আমার বসে ভালো মন্দ দুটো কথাই হলো না এখন অবধি। আমার সাথে তোমার কি কথা? ময়ূরী আর একটু এগিয়ে এসে চম্পার ডান হাত হঠাৎ চেপে ধরে চুলার গরম পানিতে চুবিয়ে দিয়ে দাঁত চেপে বলল, এই একই প্রশ্ন আমারও। আপনার সমস্যা কি? পুতুলের পেছনে লেগেছেন কেন? গরম পানিতে হাত চেপে ধরায় চম্পা ছটফটিয়ে উঠল ব্যথায়। জ্বলে মনে হচ্ছে চামড়া উঠে যাবে। সে গায়ের জোরে হাত উঠিয়ে নিলেও কুল পেল না। ময়ূরী নিচ থেকে বটি এনে গলার সামনে ধরে কিছুটা চওড়া গলায় বলল, আপনার কোন বাপ আজ আমার হাত থেকে আপনাকে বাঁচায়? ডাকুন দেখি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।